জোনাকি চিন্তা করতেছে, জোনাকি শুধু জোনাকি না, আরো অনেকে আছে, যে যদি যদি এই ওয়াকারকে আউট করে, ওয়াকারকে আমরা ভারতের দালাল বলে, তারপরে একটা শোরগোল পাকিয়ে যদি ওয়াকারকে আউট করে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে সেনাবাহিনীর প্রধান বানাই, তাহলে এই ইলেকশন পেছানোর চেষ্টা অন্তত করা যেতে পারে। এই তো এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে কে এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ। দেখুন, লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কিন্তু এসব কিছু জানে না, তিনি কিন্তু একজন খুবই ভালো মানুষ। আমি আপনার ছবিটা দেখাই, এই যে ওনার ছবি, আপনারা দেখে চিনে যায় না, এই যে লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ, উনি একটু বিএনপি জামাতপন্থী, উনি উনি লোক খুব ভালো, উনি কিন্তু এসবের ভিতরেও নাই। এবং এবং ওয়াকারের সঙ্গে ওনার খুব ভালো সম্পর্ক, ওনার সঙ্গে ওয়াকারের ভালো সম্পর্ক। এবং এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ কিন্তু তিনি আওয়ামী লীগের আমলে অনেক পদবঞ্চিত ছিলেন, তাই না? এখন এই হাসিনা পালিয়ে যাওয়ার পর তিনি এর আগে ছিলেন আপনার সামরিক বাহিনীর কমান্ড স্টাফের 28তম কমান্ডেন্ট। তারপরে এর আগে তিনি ছিলেন 66 পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। তারপরে রংপুর সেনানিবাসেরও এরিয়া কমান্ডার ছিলেন। তো হাসিনা পালিয়ে যাওয়ার পরে 2024 সালে, মানে গত বছরের 12ই আগস্ট, মানে হাসিনা পালিয়ে গেছে 5ই আগস্ট, তাকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 12ই আগস্ট ডিজিএফআই এর মহাপরিচালক বানান। যে ডিজিএফআই কে দিয়ে হাসিনা গুম খুন করাতো, সেই ডিজিএফআই এর মহাপরিচালক হিসাবে এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে পদোন্নতি দেন এবং তাকে কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়। শুধু তাই না, আরো একজনকে আগে ছিলেন মেজর জেনারেল, এখন এই লেফটেন্যান্ট জেনারেল করা হয়। আপনারা জানেন যে সেনা প্রধান হচ্ছে জেনারেল, তার নিচের পোস্টই হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল। তো তার নিচের পোস্টেই আছে এই ফয়েজ। যেমন যে পর্যায়ক্রমে হয় লেফটেন্যান্ট জেনারেল, তারপরে মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, এরকম সেনা প্রধানের পরের পোস্টগুলো আর কি। তো তাকে এই এই যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের প্রধান, যে ডিজিএফআই এর প্রধান বানানো হয়েছে এই। এবং আরেকজনকেও প্রমোশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে মাইনুর রহমান। এই মাইনুর রহমানকে আর্মি ট্রেনিং এন্ড ডক্টরিন কমান্ডের জিওসি করা হয়েছে এই। তো এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে সরিয়ে এই ডিজিএফআই এর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফয়জুর রহমানকে সেনাবাহিনীর প্রধান করার একটা চিন্তা এই জোনাকি টোনাকি এরা চায় এই। কারণ তারা মনে করে যে এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ তিনি জামাতের লোক, তিনি হিজবুত তাওহিরির লোক। আসলে কিন্তু তিনি এগুলোর কোনো লোকই না। তিনি এবং ওয়াকারুজ্জামান জামান খুবই ভালো সম্পর্ক, কিন্তু এই জোনাকিরা মনে করে যে এই লেফটেন্যান্ট জেনারেল ফয়েজকে যদি সেনাপ্রধান বানানো যায়, যেহেতু সে জামাতপন্থী, সেহেতু ওয়াকারকে বাদ দিয়ে তাকে যদি সেনাবাহিনীর প্রধান বানানো যায়, তাহলে তিনি এই নির্বাচনটা যাতে না হয় আগামী 5 বছরের মধ্যে, এটার একটা কলকাঠি নাড়তে পারেন। এবং এদের মূল উদ্দেশ্যই হচ্ছে বিএনপিকে ঠেকাও, এবং বিএনপিকে ঠেকাতে হলে নির্বাচন পেছাতে হবে, এর কোনো বিকল্প নাই। বিএনপিকে ঠেকাতে হলে নির্বাচন পেছাতে হবে, এবং এই যে জাতীয় নাগরিক কমিটি ছাত্রদের, এটাকে আরো শক্তিশালী করতে হবে। বসুন্ধরা এবং অন্যান্য ব্যবসায়ীদের কাছ থেকে বড় ফান্ড লাগবে। আপনারা দেখেন তো না, এই যে ইন্টারকন্টিনেন্টালে বিভিন্ন ইফতার মাহফিল টাফিল এগুলো করে দেয় 2 কোটি টাকা খরচ করে। এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ তারা কোত্থেকে টাকা পায় এটা আমার দরকার নেই। কারণ রাজনৈতিক দলগুলো তাদের তাদের টাকা পয়সা কোন খাতে তারা পায়, এগুলা তারা নির্বাচন কমিশনে একটা হিসাব জমা দিতে হয়, ওটা দিলেই আমি খুশি। কিন্তু সমস্যা হচ্ছে যে বিএনপিকে যাতে ঠেকানো যেতে পারে, বিএনপি যাতে নির্বাচনে আসতে না পারে, এই কারণে, মানে এই বিষয়ে সরকারের উপদেষ্টারাও এর সঙ্গে জড়িত। সরকারের উপদেষ্টা, বিশেষ করে এই যে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান শুভ্র, আপনারা জানেন যে তিনি অধিকারের প্রধান ছিলেন। তার যে অধিকার, মানবাধিকার সংস্থা অধিকার, তারা ওই গুম খুনের সঠিক রিপোর্ট প্রকাশ করার কারণে অধিকারের লাইসেন্স রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এবং এই অধিকারের প্রধান আদিলুর রহমান শুভ্র এবং তার সেক্রেটারি নাসির উদ্দিন এলান, এই দুজনকে তারা আদালতেও নিয়েছিল, জেল দিয়েছিল। এবং আমরা সবাই কিন্তু আদিলুর রহমান শুভ্রর ভক্ত ছিলাম এবং তার গ্রেপ্তারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। সেই আদিলুর রহমান শুভ্র, সরকারের শিল্প উপদেষ্টা, তিনি এই বিএনপিকে যাতে ঠেকানো যায়, যাতে ক্ষমতায় আসতে না পারে, তিনি নিজে কিন্তু এই কাজগুলো করতেছেন। এবং সেই সঙ্গে যে বর্তমান যে দুইজন আছেন উপদেষ্টা, আসিফ এবং মাহফুজ, তারা
জানি না তারা এর সঙ্গে যুক্ত আছে কিনা। এই তাহলে আপনি দেখেন যে যে একটা রাজনৈতিক দল যেমন জাতীয় নাগরিক কমিটি পার্টি, তারা বিএনপি যাতে ক্ষমতায় না আসে তারা সেটা চাইতেই পারে, কারণ তারা তো রাজনৈতিক প্রতিপক্ষ, পলিটিক্যাল অপোনেন্ট, তাই না? যেমন জামাত চায় বিএনপি ক্ষমতা না আসুক, বিএনপি চায় জামাত ক্ষমতা না আসুক, সেটা চাইতেই পারে। কিন্তু ডক্টর ইউনূসের মতো একটা নিরপেক্ষ সরকারের একজন উপদেষ্টা বা উপদেষ্টারা যখন সরাসরি রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে বসে তারা বিএনপিকে মানে বিএনপি বিরুদ্ধে কাজ করেন, বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে তার জন্য ষড়যন্ত্রের কাজ করেন এবং বিএনপিকে শত্রু বানানোর গেমে নেমেছেন, তারা এটা কতটুকু তাদের যুক্তিসঙ্গত যে তারা এই পদে বসে তারা এটা করতেছেন? এবং আপনি দেখবেন যে বিএনপি ওই জায়গায় চাঁদাবাজি করে, ওই জায়গায় কি এই করে, এগুলো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে পরবর্তীতে ঘটনাগুলো সত্য না, সত্যও আছে আবার অনেক ক্ষেত্রে সত্যও না। এই হচ্ছে কি অবস্থা, মানে এটা এই বিএনপির বিরুদ্ধে এই ধরনের ষড়যন্ত্র চলতেছে। এবং এর ভিতরে একটা গোপন জুম মিটিং হয়েছে, সেই জুম মিটিং এ আমাদের সেই ইউটিউবাররাও ছিলেন, সেই জোনাকি জোনাকি কুলিয়াস মুলিয়াস এরা ছিলেন, এবং আমাদের এই উপদেষ্টা আদিলুর রহমানও ছিলেন, শিল্প উপদেষ্টা। সেই মিটিং এ একজন বক্তা তিনি বলেছেন যে সরাসরি নির্বাচন পিছিয়ে দিতে হবে এবং বসুন্ধরা থেকে ফান্ড কালেকশন করার কথাও বলেছেন। এবং এই উপদেষ্টা তিনি নিজেই মানে এই ডক্টর ইউনূসের যাতে ভাবমূর্তি নষ্ট হয় এবং যাতে ইলেকশন পিছিয়ে যায় এবং গণতান্ত্রিক প্রসেস যাতে বিঘ্নিত হয়, এসব করার সরাসরি উদ্যোগ নিয়ে এই জুম মিটিং গুলো করেছেন। এবং এই জুম মিটিং এ নির্বাচন পিছিয়ে গেলে কোথা থেকে ফান্ড পাওয়া যাবে, কার কাছ থেকে ফান্ড পাওয়া যাবে, এই জুম মিটিং এ সে আমাদের বিদেশের বিখ্যাত ইউটিউবার গণ ছিলেন। তাহলে আপনার কি মনে হয় না যেগুলো ষড়যন্ত্র? আজকে যে হাসনাত সেনাপ্রধানের সঙ্গে দেখা করার 10 দিন পরে, এতদিন কই ছিল, 10 দিন পরে সে স্ট্যাটাস দেয়, সেই হাসনাত আবার সার্জিস বলতেছে এটা মিথ্যা। তাহলে আপনার কি মনে হয় না যেগুলো ষড়যন্ত্র? নির্বাচন হবে, নির্বাচন কেউ ঠেকে রাখতে পারবে না। বাট আমি কিন্তু দেখুন, হাসনাতের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নাই, আমি আমি তার খুব পছন্দ করি, সাহসী ছেলে, তাদের কারণে তো হাসিনা পালিয়ে গেছে, তাই না? হাসনাত ছেলে মানুষ, তার অনেক কথাবার্তা হয়তো বা কি বলবো, আর সে খুবই শিশু এবং লাজুক প্রকৃতির। কিন্তু এই শিশুর বাইরেই ইদানিং মানে তার একটা গুন্ডা চরিত্র নির্মাণ হয়ে গিয়েছে। এটাকে তার কন্ট্রোল করতে হবে। এটাকে কন্ট্রোল না করলে সে আস্থার সংকটে পড়বে। তাকে একটা ধীর স্থির হতে হবে, রিল্যাক্স হতে হবে, সেন্সেবল আচরণ করতে হবে। এবং আপনি গতকালকে কেন সেন্সেবল বলতেছি, গতকালকে যখন সেনা সদর তাদের বক্তব্য নেত্র নিউজে দিল এবং নেত্র নিউজটা প্রকাশ করলো, সেই মুহূর্তে এই হাসনাত তার ফেসবুকে লিখলো ইনকিলাব জিন্দাবাদ। কেন লিখলো ইনকিলাব জিন্দাবাদ? কি দরকার ছিল? তার মানে ইনকিলাব জিন্দাবাদ লিখে তিনি হুঙ্কার দিলেন সেনাবাহিনীর প্রধানকে। সেনাবাহিনীর প্রধান তো তোমার প্রতিদ্বন্দ্বী না, সে সেনাবাহিনীর প্রধান। তুমি তাকে পছন্দ করো না করো, তার চাকরি আছে আর 1-1.5 বছর, তারপরে সে এমনি রিটায়ার করবে। রিটায়ার করার পরে তোমাদের প্রিয় লেফটেন্যান্ট জেনারেল ফয়েজ তিনি সেনাবাহিনীর প্রধান হবেন, চিন্তা করো না, সেটা হবে। বা সেনাপ্রধান চলে যাবেন অবসরে, বাস তার সাপটার শেষ, বাংলাদেশে তার সাপটার শেষ। কিন্তু এই যেই ইনকিলাব জিন্দাবাদ লিখে হুঙ্কার দিলা, এটা কি কোনো সেন্সেবল মানুষের কাজ? তো যারা নাগরিক কমিটি আছেন, তাদের যে ভাই ব্রাদাররা আছে নাগরিক কমিটির, যে হাসনাত, সার্জিস, তারপরে নাহিদ, তারপরে আরো কারা কারা আছে, নাসিরউদ্দিন পাটোয়ারি, আক্তার হোসেন আমার খুবই প্রিয়, তাদেরকে বলতেছি যে ভাই, রাজনীতি আর অ্যাক্টিভিজম মানে ইউটিউবিং ফেসবুকিং এই দুইটা ভিন্ন জিনিস। এই দুইটার ভিতরে আপনারা এখনো পার্থক্য করতে পারেন নাই। আপনারা পুরা রাজনীতিটারেই ফেসবুক ইউটিউবের অ্যাক্টিভিজমের জায়গায় নিয়ে গেছেন। এইভাবে এগুলো করে যে সেনাপ্রধান অমুক বলছে কেন, ও অমুক বলছে কেন, এগুলো করে একটা শোরগোল করা যায়, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বড় কিছু অর্জন করা যায় না।
অলরেডি আপনারা এগুলো অনেক করছেন। ওই যে রাষ্ট্রপতির চুপ প্রপাসানো থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিছু হইলি রাজুতে আয়, এই আয় সেই আয়, এগুলো এখন তো আপনারা ছাত্র নাই, এখন আপনারা একটা পলিটিক্যাল পার্টি খুলছেন। এখন কিন্তু ছাত্র হিসাবে আর কেউ আপনাদেরকে সফট কর্নারে কেউ দেখবে না, কারণ জাতীয় নাগরিক পার্টি এখন একটা রাজনৈতিক দল, আর আপনারা হইলেন ওই দলের নেতৃবৃন্দ। কাজে আপনাদেরকে পলিটিক্যাল দৃষ্টিতেই দেখা হবে। এখন দলের সবাই নেতা, দলের সবাই যদি নেতা হয় তাহলে কিন্তু মানে সমস্যা হচ্ছে এখানেই। এই জাতীয় নাগরিক কমিটিতে নেতার চেয়ে কিন্তু মানে কর্মীর চেয়ে নেতা বেশি। এই কারণে কেউ কারো কোনো কথা শোনে না। একটা দলের একটা চেইন অফ কমান্ড আছে না, যে একজন একটা কথা বললে আরেকজন চুপচাপ থাকে, ওইটা নাই। এক একজন এক কথা বলে। হাসনাত বলল সেনাপ্রধান এইটা বলছে, নাসিরউদ্দিন পাটোয়ারি বলল যে হাসনাত শিষ্টাচার ভঙ্গ করছে, সার্জিস বলল যে হাসনাত ঠিক করে নাই। কেন রে ভাই? হাসনাত এই যে ফেসবুকে সেনাপ্রধানের বিরুদ্ধে এই কথাটা হঠাৎ করে পোস্টটা দিয়ে দিলেন, এটা দেওয়ার আগে একবার আলাপ করছিলেন? নাহিদের সঙ্গে আলাপ করছিলেন? নাহিদ তো আপনাদের দলের প্রধান, নাহিদের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন? আসিফ যেটা ভিডিও বানায় ফেলাইলো যে সেনাপ্রধান বলছে যে ডক্টর ইউনূস আমার পছন্দ না, এটা কি নাহিদের সঙ্গে আলাপ করছিলেন? দলীয় ফোরামে আলোচনা করছিলেন? করেন নাই তো। তাহলে মানে এদের কাজকর্ম দেখে দেখে মনে হচ্ছে যে এরা যে যা চায় তাই করে, এবং এরা নিজেরা নিজেদের মধ্যে কামড়া কামড়ি করে। এখনো সময় আছে। রাজনীতি কিন্তু খুব একটা জটিল বিষয়। রাজনীতির মতো একটা মানে খুব বিভ্রান্তিকর একটা মানে খুবই, এটা বাংলাদেশের রাজনীতি তো নোংরা বিষয়, চারদিকে অবিশ্বাস, ষড়যন্ত্র। কাজেই এগুলো করতে গেলে দলের চেইন অফ কমান্ড ঠিক করেন, হুটহাট করে সব কোনো কথা বলা বন্ধ করেন, জামাত ইসলামের কাছ থেকে শিক্ষা নেন কিভাবে রাজনীতি করে, এগুলো করেন, রাজনীতি সাজান, আর এই ইউটিউবিং ফেসবুকিং ছাড়েন। রাজনীতি করলে রাজনীতি করবেন। হ্যাঁ, আপনারা যখন বিভিন্ন সভা সমাবেশে বক্তব্য দিবেন, যখন বিভিন্ন মিটিং করবেন বা রাজপথে বিভিন্ন দাবি আন্দোলন করবেন, তখন সেগুলোর ভিডিও আপনারা ফেসবুকে দিতে পারেন। বাট ফেসবুকে এসে সরাসরি অমুক অমুক এগুলো একটু এগুলো একটু ছাড়েন। আর সংশোধিত আওয়ামী লীগ, সেটা সেনাপ্রধান আনুক আর যেই আনুক, আমরা এর চরম বিরোধী। কারণ আওয়ামী লীগ হচ্ছে একটা সাপ, এই সাপ আপনাকে সবল দিবেই। আপনি যতই দুধ কলা দেন, ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আপনার যতই দুধ কলা দেন আপনাকে সবল মারবেই। উদাহরণ দিই, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি চতুর্থ সংশোধনীর মাধ্যমে এই আওয়ামী লীগ বিলুপ্ত করে তিনি বাকশাল প্রতিষ্ঠা করেছেন তো। তো শেখ মুজিবের মৃত্যুর পরে জিয়াউর রহমান ক্ষমতা এসে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করে তিনি আওয়ামী লীগের পুনর্বাসনের ব্যবস্থা করেন, এবং তার এবং জিয়াউর রহমানকে নিজের জীবন দিয়ে তার মূল্য চুকাতে হয়েছে না? তারপরে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেন এরশাদ। ওই যে সম্ভবত 1988 ইলেকশন হয়েছিল, শেখ হাসিনা বলেছিলেন না যে এরশাদের সঙ্গে যে ইলেকশনে যায় সে জাতীয় বেঈমান, তারপরেও গিয়েছিলেন। সেই এরশাদকেও ক্ষমতা ছাড়তে হয়েছে। তারপরে এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করেছে জামাতে ইসলাম। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামাত ইসলাম আওয়ামী লীগের সঙ্গে মিলে 170 দিনেরও বেশি হরতাল করেছে যুগ্মভাবে। এই জামাত ইসলামের 10-11 জন সিনিয়র নেতাকে জীবন দিয়ে তার মূল্য দিতে হয়েছে, ফাঁসি কাস্টে ঝুলিয়েছে। জামাতের বিরুদ্ধে এমন কোনো অত্যাচার নাই আওয়ামী লীগ 17 বছরে না করেছে। তারপরে এই 2006-07 সালে এই আওয়ামী লীগকে পুনর্বাসন করেছেন এই ফখরুদ্দিন মঈনুদ্দিন। ফলশ্রুতি কি? ফখরুদ্দিন মঈনুদ্দিনকে মানে জেনারেল ফখরুদ্দিন মইনু আহমেদ এরা এখন এই বাংলাদেশ ছেড়ে এখন বিদেশে অবস্থান করতেছে। এখন আবার এই 2025 সালে আবার আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করতে চান, আমি সাবধান করে দিচ্ছি, ইতিহাস থেকে শিক্ষা নিন। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করে তাদের পরিণতি কি হয় সেটা ওই ইতিহাস থেকে শিক্ষা নিন। ঠিক আছে? এখন একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে আমাদের অনেকেই বলেন যে 26শে মার্চ
প্রধান উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন। এখন 26শে মার্চ প্রধান উপদেষ্টা থাকবেন চীনে। ওদিকে সকল উপদেষ্টারা থাকবে ব্যস্ত, কারণ ঈদ আসতেছে, এবং ঢাকা শহর হয়ে যাবে জনশূন্য, কারণ ঈদ উপলক্ষে সবাই বাড়ি যাইব। তো এই সময়ে যদি জেনারেল ওয়াকার একটা অভ্যুত্থান ঘটে ফেলায়, এটা অনেকে বলতেছেন। কাজেই অনেকে বলতেছেন যে ছাত্র জনতা যারা আছে এবার ঈদে কারো বাড়ি যাওয়ার দরকার নাই, তারা ঢাকা শহরকে পাড়া হিসাবে রাখবে। তা না হলে জেনারেল ওয়াকার একটা অভ্যুত্থান ঘটে ক্ষমতা নিয়ে নিবে। এবং আমি আপনাদেরকে বলতেছি যে এর বিন্দু মাত্র সম্ভাবনা নাই। জেনারেল ওয়াকারের ক্ষমতা নিতে চাইলে সেটা হাসিনা যখন পালিয়ে গিয়েছে, এবং আপনার খেয়াল আছে হাসিনা পালিয়ে যাওয়ার পর সেনাপ্রধান বারে বারে বলতেছেন তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তখন তাকে বললেই হতো যে আমি আজ থেকে নিজেকে অস্থায়ী প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করলাম। প্রেসিডেন্ট তো চুপ আছেই, এবং এটা কিন্তু ভারতেরও সমর্থন ছিল। ভারত তাকে বারে বারে বলছে, সমর্থন ছিল যে আপনি হন। এবং সেনাপ্রধানের যে জুনিয়ররা, জিয়াউল হাসান, মুজিব টুজিব সহ আরো যারা যারা আছে, সবই তো এগুলা খুনি বেশিরভাগই, তারাও বলেছিল যে আপনি ক্ষমতা নিয়ে নেন, আমাদেরকে সেভ করেন। তখন রাস্তার বাইরে স্লোগান দিতেছিল জনগণ, এই মুহূর্তে দরকার সেনাবাহিনীর সরকার, দিছিল না? তখনই এই জেনারেল ওয়াকার ক্ষমতা নেয় নাই। এখন জেনারেল ওয়াকার ক্ষমতা নিবে, তো এই ধরনের বিভ্রান্তিকর তথ্য আপনারা প্রচার করবেন না। সেনাপ্রধান কখনোই ক্ষমতা নিবে না। আপনারা এইবারকার ঈদে নিরাপদে বাড়ি যান, বাড়িতে গিয়ে ঈদ পালন করুন। এই কোনো গুজব, কোনো বিভ্রান্তি ছড়াবেন না। এবং পরিশেষে একটা কথাই বলি, সেটা হচ্ছে যে এই নতুন যে ভাই ব্রাদার হাসনাত, তারপর সার্জিস, কথাবার্তা একটু কম বলার চেষ্টা করেন, রাজনীতিটা মন দিয়ে করেন। সেনাপ্রধান বলেছে না যে আপনাদের এক্সপিরিয়েন্সে ঘাটতি আছে, সত্য কথা, কিন্তু আসলে ঘাটতি আছে। রাজনীতি এত সহজ কোনো বিষয় না। আজকে আপনারা সেনাপ্রধানের নামে যে সমস্ত কথাবার্তা বললেন, পরবর্তীতে আপনারটা তো একটা দল করেছেন, আপনাদের দলের সঙ্গে কেউ কোনো গোপন মিটিং করতে চাইবে না।